আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আজ হসপিটাল থেকে লেকের পাশের রাস্তা দিয়ে ব্যাক না করলে কখনোই জানতে পারতাম না আমার তুলা আমাকে মিথ্যা বলে। যন্ত্রণাদায়ক পীড়ন ছাড়িয়ে পড়ল তুলির সারা শরীরে। আদ্রর অভিমান মিশ্রিত দৈবাত বাক্যটা তার মন থেকে মেনে নিতে পারল না। হাউমাউ শব্দ করে প্রচন্ড জোরে কেঁদে উঠল। ছুটে এসে সবকটা ফাইল ফেলে দিল ফ্লোরে। বাচ্চাদের মতো গুটিসুটি মেরে জায়গা খুঁজতে লাগলো আদ্রর প্রশস্ত বুকে। হতবম্ব হয়ে গেল আদ্র। কয়েক পলক স্তম্ভিত থেকেই নিজেই তুলির কোমল দেহটাকে বুকের সাথে মিশিয়ে নিল। ভেজা অনুভব করলো বুকের এক পাশ। তুলির মাথায় হাত রেখে কানের কাছে করুণ স্বরে ফিসফিস করে বলল, হৃৎপিণ্ড বরাবর মাথা রেখে কাঁদছো তুমি তুলি? আমার রক্তাক্ত হৃৎপিণ্ডের আর্তনাদ কি শুনতে পাচ্ছ তুমি? যদি পারো তাহলে কাঁদবে না প্লিজ, ভীষণ কষ্ট হয় আমার। কথাগুলো কর্ণগোচর হতেই তুলির কান্নার বেগ কমে এলো। থেমে গেল একটার সময়। অশ্রুসিক্ত কণ্ঠে বুকে মুখ গুজে বলে উঠল, কোনোদিনও আর মিথ্যে বলবো না আদ্র, কোনোদিনও না। আপনি আমার সাথে রাগ করে থাকবেন না প্লিজ, ভালোবাসা বন্ধ করবেন না। তুলির অশ্রু ভেজা কণ্ঠে বোকা বোকা কথা শুনে স্মিত হাসল আদ্র। ফ্লোরের দিকে নজর ঠেকতেই দৃষ্টি করুণ হয়ে এলো। ছড়িয়ে ছিটিয়ে আছে ফাইলগুলো। প্রত্যেকটা ফাইল খুবই জরুরি। আদ্র ফাইলগুলোর দিকে তাকিয়েই তুচ্ছ করে মনে মনে বলল, আমার বুকে থাকা মেয়েটা আমার কাছে তোদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তোদের না হয় কষ্ট করে আবার গুছিয়ে নিব, কিন্তু আমার তুলাকে ছাড়া আমি অগোছালো হয়ে পড়ব। তুলিকে বুকে জড়িয়ে বিছানায় শুয়ে পড়ল আদ্র। আদ্রর হাতে মাথা রেখে লজ্জায় চোখ বুজে রইল তুলি। আবেগের বশে যেন হুঁশ হারিয়ে ফেলেছিল কিছুক্ষণের জন্য। এখন লজ্জায় বুকে হাতুড়ি পেটা শব্দ হচ্ছে। নিচ থেকে আদ্রর এতটা কাছে এসেছে যা তুলির জন্য এভারেস্ট জয় করার সমান। নিজের হাতের মুঠোয় তুলির একটা হাত পুড়ে নিল আদ্র। পুরো রুমে শীতলতা। বৃষ্টি ইতিমধ্যে ধরণীর বুকে আছড়ে পড়ছে প্রবলভাবে। তুলির সারা শরীর শিউরে উঠল। ছোট্ট দেহে কিছুটা ভার অনুভব করল। ঠান্ডার মাঝেও ঘামতে লাগলো দেহ। কলেজ ড্রেসটা পুনরায় ঘামতে ভিজতে লাগলো। এবার টনক নড়ল তুলির। আদ্রর গা থেকে মিষ্টি একটা ঘ্রাণ নাকে দোলা দিতেই লজ্জায় চুপসে গেল। এতক্ষণ অবধি ঘরমাত্র ড্রেস নিয়ে আদ্রর সাথে মিশেছিল। ব্যাপারটা কেমন জঘন্য। আদ্র বোধহয় মনে মনে তাকে খাটাস উপাধিও দিয়েছে। তুলি উঠে যাওয়ার প্রয়াস করতেই আদ্র হাত চেপে ধরল। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল তার। কোথায় যাচ্ছ? তুলি আমতা আমতা করে জবাব দিল, ফ্রেশ হবো। আরেকটু পরে যেও। কলেজ ড্রেসটা ময়লা হয়ে আছে, ঘামে ভেজে। তো? কপট রাগ দেখিয়ে প্রশ্ন করল আদ্র। হাত টেনে তুলিকে নিজের কাছে নিয়ে আসলো। গালে শুষ্ক ঠোঁট ছুঁয়ে দিতেই তুলি কম্পমান হাতে খামচে ধরল আদ্রের বুকের কিছু অংশ। নিষ্পলক চেয়ে রইল আদ্র তুলির অস্থিরতা মাখা মুখশ্রীতে। ক্ষীণ স্বরে আওড়ালো, ঘামে চুপচুপে কালো ড্রেসে পরন্ত এক দুপুরে তোমাকে প্রথম দেখেছিলাম তুলা। অতিশয় বিস্মিত হলো তুলি। চোখ বুজে থেকে থেকেই বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। নিঃশ্বাসের উত্তাপে কণ্ঠনালী শুকিয়ে এলো আদ্রর। শির দ্বারা বেয়ে গড়িয়ে গেল শীতল স্রোত। তুলির কোমর আঁকড়ে ধরে একদম কাছে টেনে নিল। গম্ভীর স্বরে ডাকলো, লুক অ্যাট মি তুলা। পলক ঝাপটিয়ে আখিদয় মিলল তুলি। নিমেষেই আটকে পড়ল আদ্রর চোখের মাদকতায়। দু চোখে অদ্ভুত মুগ্ধতা ফুটে আছে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। গভীর চাউনি আদ্রর। অন্তরটা কেমন ভয়ঙ্কর অনুভূতিতে নড়ে উঠছে। চোখ সরাতেই আদ্র নেশা মিশ্রিত স্বরে বলে উঠল, যদি তোমাকে একটু গভীরভাবে ছুঁয়ে দেই তোমার মন কি কষ্ট পাবে তুলা? বাক্যহারা হয়ে গেল তুলি। বক্ষস্থল কেঁপে উঠল নিদারুণভাবে। এ কেমন নির্দয় নিংড়ানো প্রশ্ন করে বসল আদ্র। দ্বিপ্রহর কাটিয়ে প্রকৃতির সায়ান্ন রূপে সেজে উঠেছে। দুপুর থেকে তুমুল বেগে হওয়া বর্ষণ নিজের তেজি রূপ কমিয়েছে বেশ কিছু সময় পূর্বে। ফলস্বরূপ গাছের পাতা বেয়ে ঝরে পড়ছে জলধারা। হাতে খাবারের প্লেট নিয়ে রুমে আসলো আদ্র। দৃষ্টি বিছানার দিকে ফেলতেই চোখে ফুটে উঠল তুলির এলোমেলো রূপ।
পরনের শাড়িটা গায়ের কিছু অংশ থেকে সরে গিয়ে ফ্লোর ছুঁয়ে আছে। চোখ বুজল আদ্র। অনুভব করলো হৃদয়পটে হানা দেওয়া কাল বৈশাখীর তাণ্ডব। কিয়ৎক্ষণ বুজে রাখা নেত্রযুগল মেলে খাবারের প্লেটটা টি টেবিলের ওপর রাখলো। ফ্লোর হতে শাড়ির আঁচলটা হাতে নিয়ে তুলির শরীরে জড়িয়ে দিল অতি সন্তর্পণে। নয়তো মেয়েটা ঘুম থেকে জেগে নিজেকে এমত অবস্থায় দেখলে আঁতকে উঠত, লজ্জায় উদ্বিগ্ন হয়ে উঠত। এছাড়াও মেয়েটার বিধ্বস্ত এলোমেলো রূপে ঘোর লেগে আসছিল আদ্রর। ঘুমন্ত তুলিকে সম্মতি ব্যতীত স্পর্শ করার অপরাধ সে করতে চায় না। তুলির তৈলাক্ত মুখশ্রীর দিকে তাকিয়ে ক্ষীণ হাসির ঝলক দেখা দিল আদ্র ঠোঁটের কোণে। লজ্জা যেন মেয়েটা নিজের মধ্যে প্রখরভাবে বহন করে চলেছে প্রতিনিয়ত। তুলি দুর্বল প্রকৃতির, খুবই দুর্বল। গভীরভাবে ছুঁয়ে দেওয়ার কথা শুনে কেমন চুপসে গেল। লজ্জায় ঢলে পড়েছিল আদ্রর বুকে, জ্ঞান হারিয়েছিল অতিরিক্ত চিন্তায়। আদ্রর তখন পাগল প্রায় হওয়ার অবস্থা। সায়রা বেগম আমরিন দৌড়ে এসেছিল রুমে। তুলিকে অচেতন অবস্থায় আবিষ্কার করে আটকে উঠেছিল। জ্ঞান ফেরার পর তুলি জড়তা, সংকোচ, লজ্জায় আবারও জ্ঞান হারানোর পথে। শেষমেশ কিনা লজ্জায় হুঁশ হারিয়ে বসল। সবাই কিনা কি ভাবলো? আর আদ্র মনক্ষুণ্ণ হয়নি তো? চিন্তায় তুলি কারোর সাথে একটি কথাও বলেনি। ক্লান্ত শরীর নিয়ে পাড়ি জমিয়েছিল ঘুমের রাজ্যে। কানের কাছে মুখ নিয়ে নরম স্বরে ডাকলো আদ্র। বার কয়েক ডাকার পর তুলি নড়ে চড়ে উঠল। নিজের অতি কাছে আকস্মিক আদ্রকে দেখে হকচকিয়ে গেল। নিজের দিকে তাকিয়ে দেখলো শাড়ি ঠিক আছে কিনা। যখনই দেখলো একদম ঠিকঠাক, তুলি খুব করে চমকালো। কারণ শাড়ি পরে ঘুমানো এই প্রথম। নিজেকে এতটা গোছানো দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছতে বাকি নেই। আদ্র রুমের লাইট জ্বালিয়ে দিল। নীল আকাশটায় লালিমায় ছেয়ে গেছে। কিছু দূর থেকে আজানের শব্দ ভেসে আসছে। শাড়ির সামনে ধীর পায়ে বিছানা ছাড়লো তুলি। ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসে দেখলো আদ্র সোফায় বসে আছে, দুহাত কপালে ঠেকিয়ে। অন্তরটা মুচড়ে উঠল তুলির। আদ্রর পাশে বসে ব্যাকুল কণ্ঠে ডাকলো, ডক্টর সাহেব। হুশ। ঠোঁটে আঙুল দিয়ে তুলিকে চুপ করিয়ে দিল আদ্র। নরম ঠোঁটে আদ্রর স্পর্শে তুলির রঞ্ঝে রঞ্ঝে শিহরণ বয়ে চলেছে। ওষ্ঠদয় এগিয়ে আনলো আদ্র। তুলির হৃদস্পন্দন অস্বাভাবিক হতে লাগলো কাছে আসতে দেখে। আদ্রর হাতে নখ বিধিয়ে আঁকড়ে ধরল শক্ত করে। একটা শব্দও করল না, বরং অধর যুগল গভীরভাবে ছুঁয়ে দিল তুলির ললাটে। ধপ করে চোখ মেলল তুলি। লজ্জায় মাথা নত করতেই চোখে পড়ল আদ্রর ফর্সা হাতের পিঠে বিন্দু বিন্দু রক্ত। তুলির হৃদয়ে ব্যথার সঞ্চার হলো। নিজের নখের দিকে চাইতে স্তব্ধ হয়ে গেল। নখগুলো খুব বড় বড় হয়ে আছে। যে কেউ দেখলে বলবে কতকাল হয়তো নখ কাটে না মেয়েটা। মন খারাপ করে আদ্রর দিকে তাকালো। চক্ষুদয় আটকালো আদ্রর মুগ্ধোদর হাসি। মন জুড়িয়ে গেল নিমেষেই। পরক্ষণে হাতের কথা ভেবে প্রশান্তিটা উবে গেল। অথচ আদ্র হাসিটা ধরে রেখেছে। তুলির পাশ থেকে উঠতে উঠতে বলল, মুহূর্তেই তুলির ঠোঁট লজ্জালু লেখা দিল। মুখ অন্যদিকে ফিরিয়ে হাসল সে, যা আদ্রর চক্ষুগোচর হলো অনাশয়ে। হাত ধুয়ে এসে তুলির পাশে বসলো আদ্র। প্লেট হাতে নিয়ে ভাত মাখিয়ে এক লোকমা তুলির মুখের সামনে ধরল। তুলি একবার ভাবলো এই অসময়ে খাবে না, কিন্তু তার ডাক্তার সাহেবের হাতে খাওয়ার সুযোগটা সে কখনো মিস করতে চায় না। হা করে মুখে পুরে নিল খাবারটা। কিছু একটা মনে পড়তেই চিবোতে চিবোতে বলল, আপনি খেয়েছেন? না। আদ্রের জবাবে তুলি করুণ চাহনি নিক্ষেপ করলো। আর আদ্র উপহার দিল ঠোঁটের উৎস ছোঁয়া। তুলির গালে পরশ বুলিয়ে বলে উঠল, হসপিটালের ক্যান্টিনে নাস্তা খেয়েছিলাম, রাতে খেয়ে নিব। তুলি মৃদু হাসলো। আদ্রর হাতে প্লেটের পুরো ভাত খেয়ে শেষ করলো। প্লেট নিচে রেখে আদ্র নীল কাটার নিয়ে তুলির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। যত্ন সহকারে সবগুলো নখ কাটতে কাটতে বলে উঠল, আমাকে দেখার তৃষ্ণা যেন তোমার কখনো না ফুরায় তোলা। তুলি স্তম্ভিত হয়ে পড়ল। এতক্ষণ তার নয়ন দুটো গভীরভাবে পর্যবেক্ষণ করছিল আদ্রকে। ইস, ধরা পড়ে গেল।
ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। রাদীপ সাহেব, সায়রা বেগম, আমরিন, আফসানা, তৌফিক সাহেব বসে আছেন। তুলি আড়ষ্টতা নিয়ে বসে আছে মায়ের পাশে। 10 মিনিট অতিবাহিত হয়েছে, আদ্রকে ডেকে পাঠানো হয়েছে, এখনো আসার নাম নেই। আদ্র তো এমন উচ্ছৃঙ্খল নয়, এটা সবারই জানা, তবুও কেন আসছে না বুঝতে পারছে না রাদীপ সাহেব। সায়রা বেগম ফের ডাকতে যাওয়ার জন্য উঠতে যাবে, ঠিক তখনই সিঁড়ির দিকে চোখ গলে গেল সবার। বড় বড় পা ফেলে নেমে আসছে আদ্র। সিঙ্গেল সোফাটায় বসে বসে বলল, সামান্য লেট করার জন্য দুঃখিত আমি। কয়েকটা পেশেন্টের ফাইলগুলো চেক করা খুব জরুরি ছিল, শেষ না করে উঠতে পারছিলাম না। তৌফিক সাহেবের কপট রাগ হলেও মুখে কিছু বললেন না। ওনার রাগ একটা জায়গায় এভাবে কেন নিয়ে আসলো তার মেয়েকে? যদিও আদ্রর সম্পূর্ণ অধিকার আছে তার মেয়ের ওপর, তবুও তার রাগ হচ্ছে। আদ্র ভালো ছেলে হলেও ওনার কাছে এখন আদ্রকে একরোখা ঘাড় তেরা মনে হচ্ছে। সবাইকে মৌন মুখে বসে থাকতে দেখে আদ্র নিজেই সবার উদ্দেশ্যে বলল, আপনাদের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানিয়েছি। আপনাদের কি উচিত নয় এখন আমার অতি সামান্য একটা সিদ্ধান্ত মেনে নেওয়ার? আমি চাই কালই আমাদের বিয়ের রেজিস্ট্রি হোক। উপস্থিত সকলে চমকিত নয়নে চাইল আদ্রর দিকে। কাল মানে? সবার চমকপ্রদ দৃষ্টি দেখে আদ্র তুলির দিকে তাকালো। ঝটপট দৃষ্টি সরিয়ে নিল তুলি। তৌফিক সাহেব কিছুটা উঁচানো স্বরে বলে উঠলেন, এত জলদি মেনে নিতে পারছি না তোমার সিদ্ধান্ত আদ্র। বুকে চিনচিনে ব্যথা অনুভব করলো তুলি। বাবার দিকে কাতর চোখে চাইতে গিয়েও পারল না সংকোচে। আদ্র দুটো ঠোঁট প্রসারিত করে বলল, কেন পারবেন না খালু? আপনার কি আমাকে আপনার মেয়ের জন্য বিশ্বাসযোগ্য মনে হয় না? যদি না হয় তবে আমি আজ আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়েকে আমি নিজের সবটুকু দিয়ে আগলে রাখবো। একটা মেয়ের জন্য তার বাবাই রাজা, আমি না হয় আপনার রাজকন্যা রাজপুত্র হয়ে দেখাবো। সর্বশেষে এটাই বলবো, আমার কাছ থেকে তুলিকে আর দূরে রাখবেন না প্লিজ। প্রচন্ড অবাক হলো সবাই। আদ্রের শান্ত স্বরের কথাগুলো তৌফিক সাহেবের মন গলিয়ে দিলেন। ঠোঁট ছাড়িয়ে হাসলেন তিনি। তুলির সুখে কাঁদতে ইচ্ছে করলো। আদ্রের মতো একটা পুরুষ তার কল্পনায়ও ছিল না, অথচ না চাইতেও পেয়ে গেল। ভাগ্য, তুলির ভাগ্যে এত সুখ তুলির কাছে অনাকাঙ্ক্ষিত। আদ্রর দিকে নিষ্পলক তাকিয়ে রইল তৌফিক সাহেব। রাদীপ সাহেব কালকের অনুষ্ঠান নিয়ে আলোচনায় বসে পড়লেন। কম সময়ে বিরাট আয়োজন করতে হবে, একমাত্র ছেলে ও মেয়ে বলে কথা। আজ তুলির বাবা মাও এখানে থাকবেন, অনুষ্ঠান এ বাড়িতেই হবে। নিকটাত্মীয় সবাইকে ফোন করে কাল সকালে উপস্থিত হতে বলা হয়েছে। রেজিস্ট্রি হবে কাল রাতে। ইনশিতাকে এখনই চলে আসার জন্য বলে দিয়েছেন সায়রা বেগম। মেয়েটা তো শুনেই খুশিতে আত্মহারা, ড্রাইভারকে নিয়ে বেরিয়েও গেছে। রনককে বলে দিয়েছে ব্যাকপ্যাক নিয়ে যেন পরে চলে আসে। শুনেই সায়রা বেগম কয়েক দফা বকেছে ইনশিতাকে, কিন্তু বিশেষ লাভ হয়নি। প্রিয় মানুষ, প্রিয় ভাইয়ের বিয়ে, এটা তার জন্য জীবনের সবচেয়ে বড় খুশির খবর। ইনশিতা ও আমরিনের জীবনে ভালোবাসার মানুষ থাকলেও প্রিয় মানুষ কেবলই তাদের ভাই। সারা বাড়িতে উৎসব মুখর পরিবেশ। সময় 11টার কাটায় এসে স্থির হলো মাত্র। পায়েল, অন্তু, সাগর, রিমি সব 10টার দিকে এসে হাজির। আসা মাত্রই অন্তু, সাগর কাজে লেগে পড়েছে। রিমি, পায়েল, আমরিনের রুমে আড্ডা জমিয়েছে জম্পেশ। উপর থেকে হাসির কলরব ভেসে আসছে খুব। সাগর ডেকোরেশনের কাজ দেখছিল। অন্তু আফসোসের সহিত বিড়বিড় করল, ছেলে হয়ে ফেসে গেলাম, নয়তো আমিও আড্ডা দিতে পারতাম। কথাটা কর্ণগোচর হলো সাগরের। ফিক করে হেসে উঠল। অন্তুর কাঁধ চাপড়িয়ে বলল, পায়েল ডাকিনীর মতো কেউ না আসুক তোর জীবন সঙ্গী হয়ে, না হলে বউয়ের হাতে মার খেতে খেতে পটল তুলতে হবে তোর। মাথা দুলিয়ে হাসলো অন্তু। কাজ দেখতে দেখতে আনমনে আওড়ালো, ডাকিনিটাই ভীষণ প্রিয়। স্টেজ সাজানোর আয়োজন দেখে ঘরে আসলো আদ্র। রুমের কোথাও তুলিকে দেখতে পেল না। আমরিনের রুম থেকে শোরগোল কানে আসতে সেদিকে পা বাড়ালো। দরজার সাথে হেলান দিয়ে গাঢ় দৃষ্টি নিবদ্ধ করলো পা গুটিয়ে বসে থাকা তুলির পানে। রিমি ব্যঙ্গ স্বরে প্রশ্ন ছুড়ল, কি চাই? বউ চাই। আদ্র নির্বিকার জবাবে চোখ কপালে উঠে গেল সবার। তুমি লজ্জায় পা দিয়ে বিছানার চাদর আঁকড়ে ধরল। চিৎকার করে বলতে ইচ্ছে হলো,
ডক্টর সাহেব আপনি এত লজ্জাহীন বেহায়া কেন? পায়েল ভ্রু কুঁচকে বলল।